শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠেকিয়ে দিবে এই বিষয়ে আমাদের পূর্ণাঙ্গ আস্থা আছে। যারাই বিজয়ী হোক না কেন শেষমেশ শিবির বিজয়ী হবে না, এ ব্যাপারে আমাদের পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি, আমি সায়েম সাবু। বিশেষ সাক্ষাৎকারে আজ ডাকসু প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি, আসন্ন ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী মেঘমোল্লার বসু। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। নির্বাচন ঘনিয়ে আসছে ততই আলোচনার প্রসঙ্গ গুরুত্ব পাচ্ছে আসন্ন ডাকসু নির্বাচনের। আপনি জিএস পদপ্রার্থী, জানতে চাচ্ছি আপাতত এই নির্বাচনে কোন বিষয়কে আপনি চ্যালেঞ্জ বলতে নির্বাচনটা সুষ্ঠুভাবে হওয়ার জন্য যেই চ্যালেঞ্জগুলি রয়েছে সেই চ্যালেঞ্জগুলির কথা আপনারা অন্যান্য প্যানেলের মুখেও শুনেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা মেজরিটি অংশ হচ্ছে আপনার অনাবাসিক। তাদেরকে ভোট দিতে আনার জন্য আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতখানি উদ্যোগী আমরা বুঝতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে যে 9 তারিখে 9 সেপ্টেম্বর হচ্ছে ডাকসু নির্বাচন, কিন্তু বহু ডিপার্টমেন্টে 7-8 তারিখ পর্যন্ত পরীক্ষা রয়েছে, যে কারণে অনেক শিক্ষার্থী প্রার্থী হতে অনাগ্রহ প্রকাশ করেছেন বা শেষমেশ প্রার্থী হননি। এবং একই সঙ্গে আমরা বিভিন্ন প্যানেলের ক্যান্ডিডেটরা যখন আমাদের ইশতেহার নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব, তখন অন্ততপক্ষে অতটুকু সময় তাদের থাকা প্রয়োজন যেই সময়ে তারা আমাদের ইশতেহারটি কি এবং আমরা কি বলছি তা অন্তত মন দিয়ে শোনার বা বোঝার সময়টুকু পাবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে 7-8 তারিখ পর্যন্ত পরীক্ষা রেখেছে, তাতে ভোটার টার্ন আউট অত্যন্ত লো হওয়ার সম্ভাবনা প্রবল। এটি কোনো বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে? না, এটা বিশেষ পরিকল্পনা কতখানি তার থেকে এটি অনেক বেশি অদক্ষতার প্রশ্ন। আমার কাছে মনে হয় না বিশ্ববিদ্যালয়ে আসলে একটা সুষ্ঠু ডাকসু হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণের বেশি ভোট পড়ার জন্য যে মেকানিজমগুলি নেওয়া প্রয়োজন সেগুলি নেওয়ার দক্ষতা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের রয়েছে। আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় ফৌজদারি অপরাধের সাথে জড়িত যে সকল মানুষ, যেমন জুলিয়াস সিজার তালুকদার, তাদের প্রার্থিতা এখন পর্যন্ত কিন্তু বাতিল করা হয়নি। অথচ আমরা জুলাই অভ্যুত্থানের পর থেকে বারবার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে এসেছি যে যারাই ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিল আওয়ামী লীগ আমলে, তাদের জুলাই চলাকালীন রোল বা ভূমিকা যাই হোক না কেন, তাদের ফৌজদারি অপরাধের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের এক ধরনের দায় মুক্তি তাদেরকে দেওয়া যাবে না, তাদের তালিকা তৈরি করতে হবে এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। ছাত্রলীগের প্রসঙ্গ টানলে আমি একটু বলবো যে ছাত্রলীগের প্রসঙ্গ টানলেন, এই নির্বাচনে শিবিরের উপস্থিতি একেবারে উল্লেখযোগ্য এবং তারা প্রকাশ্যে প্যানেল দিয়েছেন, প্রকাশ্যে রাজনীতি করছেন। ছাত্রলীগের সাথে তুলনা করে শিবিরের উপস্থিতিটা আপনারা কিভাবে দেখছেন? যেহেতু এই প্যানেলটি আসলে প্যানেল বিষয়টি কিন্তু আসলে ডাকসুর গঠনতন্ত্রের সাথে ইন্টারকানেক্টেড কোনো বিষয় না। বিভিন্ন প্রার্থী নিজেদের প্রচারণার সুবিধার্থে এবং কমন প্ল্যাটফর্মের সুবিধার্থে প্যানেল তৈরি করে। সেই ক্ষেত্রে আসলে শিবিরের প্যানেল বা বামপন্থীদের প্যানেল বা এরকমভাবে প্যানেলগুলিকে দেখার কোনো সুযোগ নাই। মানে অন্ততপক্ষে গঠনতান্ত্রিকভাবে, রাজনৈতিকভাবে অবশ্যই দেখার সুযোগ আছে, কিন্তু গঠনতান্ত্রিকভাবে দেখার সুযোগ নাই। সেই জায়গা থেকে হরে ধরে শিবিরের সব ক্যান্ডিডেটের ক্যান্ডিডেসি বাতিল করতে হবে এরকম কোনো বক্তব্য আমরা দিচ্ছি না। তবে শিবিরের যে প্যানেল, সেই প্যানেলে আমরা এমন প্রার্থীও দেখেছি যিনি কিনা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে পূর্ববর্তীতে প্লেন হাইজ্যাকার হিসেবে অভিহিত করেছেন। ডাকসুর গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রয়েছে। কাজে এমন লোকের প্রার্থিতা কেন থাকবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন আমাদের তরফ থেকে অলরেডি প্রশাসনের কাছে আছে, যে যারা মুক্তিযুদ্ধ বিষয়ক পার্টিকুলারলি বাজে মন্তব্য করেছেন এবং মুক্তিযোদ্ধাদের প্লেন হাইজ্যাকার পর্যন্ত বলার ধৃষ্টতা দেখিয়েছেন। ডাকসুর গঠনতন্ত্রে যেখানে মুক্তিযুদ্ধ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে কিনা মুক্তিযুদ্ধ এবং গণ আন্দোলন বিষয়ক সম্পাদক পর্যন্ত রয়েছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, সেই জায়গা থেকে আসলে এরকম একটি কাজ যারা করেছে তাদের প্রার্থিতা থাকা উচিত কিনা সেই বিষয়ক সন্দেহ তো আমাদের আছে। জয় পরাজয় প্রশ্ন শিবিরকে কিভাবে দেখবেন? দেখেন, আমরা এই ক্রমাগত শিবির নিয়ে প্রশ্নের উত্তর দিতে থাকতে চাই না। শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠেকিয়ে দিবে এই বিষয়ে আমাদের পূর্ণাঙ্গ আস্থা আছে। যারাই বিজয়ী হোক না কেন শেষমেশ শিবির বিজয়ী হবে না, এ ব্যাপারে আমাদের পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেরকম জুলাইয়ের প্রতি কমিটেড, ঠিক একইভাবে তারা 71-এর প্রতি কমিটেড। জুলাই বা 71 কোনো কিছু নিয়ে কমিটমেন্টের অভাব আছে এরকম কোনো প্যানেলকে তারা জয়ী করবে না, এই ব্যাপারে আমরা স্থির প্রতিজ্ঞ। আপনাদের প্রতি আহ্বান থাকবে আমাদেরকে আমাদের গঠনমূলক বক্তব্য যেগুলি সেগুলি নিয়ে কথা বলতে, সেটা বারবার করে সেই বিষয়ে। বাম সংগঠনগুলোর মধ্যে কিন্তু বিভাজন আছে, আমরা দেখছি নানাভাবে নানা প্রসঙ্গে। এই ক্ষেত্রে আপনাদের এই নির্বাচনে তাদের একত্রতা বা তাদের ঐক্য হওয়ার বিষয়গুলোতে কিভাবে ফিল করছে না? আমরা আসলে বামপন্থীরা ঐক্যবদ্ধ, তেমন 2-3টি সংগঠন রয়েছে যাদের ক্যাম্পাসে কোনো ধরনের কোনো কাজ নেই, যারা বৃহত্তর বাম আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল না এবং যারা অতীতে ফ্যাসিবাদী আমলে বিভিন্ন রকম কুশীলবের ভূমিকাও পালন করেছে। তো সেই সব সংগঠনে থাকা না থাকাতে বামদের কোনো কিছু যাবে আসবে না। বরং বামপন্থী সংগঠনগুলির বাইরেও গণতন্ত্র মনা এবং উদার মনা যে সকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে তাদেরকে সমন্বিত করে আমরা একটি প্যানেল তৈরি করতে পেরেছি। তা বৃহত্তর বামপন্থীদের ঐক্য তো বটেই, বামপন্থীদের বাইরেও উদারনৈতিক গণতান্ত্রিক যে সকল শক্তি 71
এবং 24-এ বিশ্বাস রাখে তাদেরকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে কিন্তু আমরা প্যানেলটি তৈরি করেছি। সেখানে যেমন ভিপি বা জিএস পদে বামপন্থীদের বিভিন্ন ছাত্র সংগঠন করে এরকম মানুষ প্রার্থী হয়েছেন, তেমনি জিএস এবং এজিএস পদে এরকম মানুষ প্রার্থী হয়েছেন, তেমনি ভিপি পদে আমরা এমন মানুষকেও দেখেছি যারা 2019-এ স্বতন্ত্রভাবে ডাকসুতে হল নির্বাচনে জিতে এসেছেন এবং যারা এই মুহূর্তে যে মব সন্ত্রাস, যে নারীর বিরুদ্ধে অবস্থান, যে 71 বিরোধী একটা মানে কি বলবো পায়তারা গোটা দেশে শুরু হয়েছে, তার বিরুদ্ধে ভূমিকা রাখতে আগ্রহী। কাজে বামপন্থীদের ঐক্য তো হয়েছে, বামপন্থীদের ঐক্য ছাড়াও গণতান্ত্রিক এবং উদারনৈতিক যে সকল শক্তি তাদেরকে সম্মিলিতভাবে আমরা একটি ঐক্য তৈরি করতে পেরেছি, যে ব্যাপারে আমরা খুবই আপ্লুত এবং আমরা চাই এটি সামনের দিনে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইনক্লুসিভ চরিত্র সেই ইনক্লুসিভ চরিত্রকে শেষ করে দেবো। শেষ করছি একটা প্রশ্ন দিয়ে, যে অভিযোগ বা আলোচনায় আছে যে ছাত্রলীগ, বিশুদ্ধ ছাত্রলীগ বামদের উপর ভর করছে বা বামরা ছাত্রলীগকে কাছে টানার চেষ্টা করছে, এইটা নিয়ে একটু যদি বল। আপনার এটা খুব স্পষ্ট করে এটা দেখলে বোঝা যায় যে জুলিয়াস সিজার তালুকদারের প্রার্থিতা বিষয়ে সব থেকে কঠিন এবং সব থেকে স্পষ্ট অবস্থান কারা নিয়েছে, কোন ছাত্র সংগঠন কি বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মিটিং এ যে সবার আগে জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিলের কথা বলেছে, কারা বারবার করে নীল দলের যে প্রভোস্ট তাদেরকে বাতিল করার কথা বলছে। আপনি বরং এই প্রশ্ন ছাত্র শিবিরকে বা ডানপন্থীদেরকে করতে পারেন যে তো জুলিয়াস সিজার তালুকদার বিষয়ে তাদের ওপিনিয়ন কি, বা তারা কেন এই যে ছাত্রলীগের যারা দোষর ছিল তাদেরকে হচ্ছে বা যারা ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে কোনোভাবে হচ্ছে তাদের প্রার্থিতা বাতিল করা বা তাদের মনোনয়ন বাতিল করা সংক্রান্ত কোনো আলোচনা করছে না। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে যারা একসময় ছাত্রলীগের ফরমেশনের ভিতরে থেকে রাজনীতি করত, সামনের দিনে ছাত্রলীগকে আপনার পুনর্বাসন করার কাজ তারাই করবে। আপনারা দেখবেন শিবিরের বর্তমান সভাপতি এবং তার পূর্ববর্তী সভাপতি তারা ছাত্রলীগের ফরমেশনের ভিতরে ছিল। আপনারা দেখবেন ছাত্র দলের যেই কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি ছাত্রলীগ পুনর্বাসন করা হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি বামপন্থীদের মধ্যে এমন একটি প্রার্থী দেখান যেই প্রার্থী কোনো সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। আসলে একটা কথা বলা হয় চোরের মন পুলিশ পুলিশ, তাই যারা আসলে এখানে এক গণহত্যাকারী যারা আর এক গণহত্যাকারীকে পুনর্বাসন করবে তারাই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনার মতো করে সেই দাগ বামপন্থীদের গায়ে দেওয়ার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের পক্ষে থাকা আওয়ামী লীগ না, অসাম্প্রদায়িকতার পক্ষে থাকা আওয়ামী লীগ না, আদিবাসীদের পক্ষে থাকা আওয়ামী লীগ না, গণতান্ত্রিকতা এবং আওয়ামী লীগকে যারা এক করতে চাচ্ছে তারা প্রকারান্তরে আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতিকেই স্ট্রং করে তুলছে।